Assalamu alaikum, learners. How are you all? I hope that all are well by the grace of Allah. I am also quite well. So, before discussion the topics, I would like to request the learners, those who are newcomer, subscribe my channel and press the bell icon. তো লার্নার্স আমি পার্ট 1 এ তোমাদেরকে মডিফায়ারের প্রি মডিফায়ার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে পার্ট 2 তে পোস্ট মডিফায়ার এবং ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে আলোচনা করব। তো পোস্ট আর প্রি এর মাঝে আমি কিন্তু একটু বলেছিলাম যে আমরা যারা এইচএসসি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এই গ্রামার পার্টটা একটু দূর হলেও আমি মনে করি মজার আছে বিষয়টা। আর আমরা যারা এসএসসি লেভেলে দেখে এসেছি সাফিক্স প্রিফিক্স, আমি কিন্তু আবারও বলেছি সাফিক্স প্রিফিক্সের সাথে মডিফায়ারের কিন্তু সম্পর্ক আছে। তো মডিফাই যে দীর্ঘায়িত করা, বড় করা, অ্যাক্সিলারেট করা, তো মডিফায়ার তো এজেন্ট, এটা আমি আগেই বলেছিলাম। তো যে মডিফায়ার নাউনের পরে বসে সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে পোস্ট মানে পরে, সাফিক্স অ্যাজ ইউজুয়াল অ্যাজ সাফিক্স এর মতো। আজকেও আমরা এই পোস্ট মডিফায়ারের 9টি স্টেপের উপরে আলোচনা করব। এরপরে আমি সর্বশেষে ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে আলোচনা করব। তো আমরা পোস্ট মডিফায়ার যেহেতু আমরা পরে মডিফাই করবে আগের নাউনটাকে, তাহলে আগে যে নাউনটা থাকবে সেই নাউনটাকে পরে গিয়ে পরের শব্দটা মডিফাই করবে। তো আমরা প্রথম যে ফাংশন অফ পোস্ট মডিফায়ার সম্পর্কে জানবো। প্রথম রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। তাহলে রিলেটিভ ক্লজ আমরা জানি, রিলেটিভ ক্লজ হলো হু, হুইস, দ্যাট, এইগুলো, এই শব্দগুলো যখন আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি তখনই কিন্তু রিলেটিভ ক্লজ হিসেবে ব্যবহার হয়। আর রিলেটিভ ক্লজ আমরা জানি যে as a group of word, clause is a group of word. It has no subject or finite verb. It has subject and finite verb. তাহলে এই যে ক্লজ সম্পর্কে জানলাম, রিলেটিভ ক্লজ, যেমন এক্সাম্পল যদি দেই, আই থিংক ইটস ইয়োর মাদার হু কল্ড। তাহলে এখানে ইয়োর মাদার, তাহলে ইয়োর মাদার হলো নাউন, এই নাউনের সাথে সম্পর্ক কি হু কল্ড, তাহলে যে আমাকে আহ্বান করেছিল, তাহলে হু কল্ড এটা আমার রিলেটিভ ক্লজ হিসেবে বসেছে। তাহলে যেহেতু নাউনের পরে মডিফাই করেছে তাহলে রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। এবার ফাংশন যদি আমরা স্টেপ 2 তে যাই, প্রিপজিশনাল ফ্রেজ, আমরা জানি প্রিপজিশন দিয়ে যে ফ্রেজগুলো যুক্ত হয় সেগুলোকে আমরা প্রিপজিশনাল ফ্রেজ হিসেবে বলি। আর এই প্রিপজিশনাল ফ্রেজ যখন নাউনের পরে বসে পূর্বের নাউনটাকে মডিফাই করে তখন আমরা তাকে প্রিপজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার হিসেবে বলবো। তো আমি এক্সাম্পলের সাথে বলতেছি, হি বকড আ বুক, সে আমার জন্য একটা বই ক্রয় করেছিল, উইথ এ ব্ল্যাক কভার, যেটা কালো কাভারের ছিল। তাহলে কালো কাভারের সাথে তাহলে এই যে এ বুক, তাহলে বুকটা ছিল নাউন, এই নাউনটাকে মডিফাই করেছে উইথ এ ব্ল্যাক কভার। তাহলে উইথ এ ব্ল্যাক কভার এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ, তাহলে প্রিপজিশনাল ফ্রেজ হিসেবে এখানে কাজ করেছে। তাহলে কি হিসেবে কাজ করেছে? প্রিপজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। নেক্সট স্টেপ 3, অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। আমরা অনেক সময় দেখি যে নাউনের পরে অ্যাডজেক্টিভ বসে। তাহলে নাউনের এর আগে যেটা আমি প্রি মডিফাই বলেছি, প্রি মডিফাই কিন্তু আমি বলেছি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে। এখন কিন্তু বিষয়টা একটু উল্টো, যে নাউনের পরে অ্যাডজেক্টিভ বসবে এবং ওই নাউনকে অ্যাক্সিলারেশন করবে। তাহলে অ্যাডজেক্টিভ অ্যাজ এ পোস্ট মডিফায়ার কিভাবে কাজ করে আমরা যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি, দে ফাউন্ড হার, তারা তাকে দেখতে পেয়েছিল, হার মাদার হ্যাপি, তাহলে তার মাকে তারা সুখী অবস্থায় দেখতে পেয়েছিল। তাহলে এখানে হার মাদার কিন্তু নাউন, তাহলে হার মাদার যদি নাউন হয় এই নাউনকে মডিফাই করেছে হ্যাপি, তাহলে হ্যাপিটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। তাহলে অ্যাডজেক্টিভ অ্যাজ এ পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করেছে।
তো এরপরে আমি স্টেপ 4 যেটা আলোচনা করব, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের বি1 এর সাথে আইএনজি যোগ হয়ে যখন অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে তখন কিন্তু আমরা সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার কি, যে নাউনটার পরে প্রেজেন্ট পার্টিসিপল বসবে এবং পূর্বের নাউনটাকে মডিফাই করবে। তাহলে আমরা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। I saw the girl, আমি যে বালিকাটিকে দেখেছিলাম, তাহলে এই যে বালিকাটির নাউন, সে বালিকাটি কি ছিল, সিঙ্গিং, গানরত অবস্থায় ছিল। তাহলে এখানে সিং কিন্তু বি1, তাহলে বি1 এর সাথে আমরা কি যোগ করেছি, আইএনজি যোগ করেছি। তাহলে এটা একটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে এবং পূর্বের নাউনকে মডিফাই করেছে। তাহলে এখানে আমার ফাংশনটা কি দাঁড়িয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। তাহলে এইভাবে আমি 9টি স্টেপ আলোচনা করব। ইতিমধ্যে আমাদের 4টি স্টেপ কিন্তু আলোচনা হয়ে গেছে লার্নার্স। তো এর পরবর্তীতে আরো কিন্তু কিছু স্টেপ আছে যেগুলো আমাদের হেল্পফুল, আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর। তো লার্নার্স, এখন আমরা পোস্ট মডিফায়ারের বাকি আরো কিছু যে টপিকস সেটা আমি ডিল করতেছি। তো এখন আমরা স্টেপ 5টা দেখব। স্টেপ 5 আছে পাস্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। আমরা পাস্ট পার্টিসিপল আগেই বলেছিলাম যখন ভার্বের সাথে ইডি, এনটি, ডি এগুলো যোগ হয়ে যখন ভি2 বা ভি3 কাজ করে তখন সেই শব্দগুলোকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে জানি। এবং আর পাস্ট পার্টিসিপল এই শব্দটা যদি পূর্বের নাউনকে মডিফাই করে তখন আমরা পাস্ট পার্টিসিপল অ্যাজ এ পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। তো আমরা একটা উদাহরণ যদি দেই, তাহলে মিনা ফাউন্ড দ্য গ্লাস ব্রোকেন। তাহলে মিনা যে গ্লাসটি দেখেছিল সেই গ্লাস, এই গ্লাসটা হচ্ছে এখানে নাউন আর ব্রোকেন হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল কি হিসেবে, তাহলে পূর্বের নাউনটাকে মডিফাই করেছে। তাহলে আমরা এখানে কিন্তু পোস্ট মডিফাই বলতেই আমরা বুঝি যে পূর্বের নাউনটাকে মডিফাই করবে। এরপরে স্টেপ 6 এ যদি যাই আমরা, অ্যাডভার্ব অ্যাজ এ পোস্ট মডিফায়ার। অনেক সময় আমরা দেখি অ্যাডভার্ব সেন্টেন্সে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে, হয়তো আগের নাউনটাকে বা কোনো ভার্বকে সে মডিফাই করতেছে। কারণ আমরা জানি অ্যাডভার্বের সঙ্গে আগেই দেখেছি an adverb is a word which is qualify which is used to qualify any parts of speech except a noun or pronoun। তাহলে এই অ্যাডভার্ব সম্পর্কে যখন আমরা যাব, he took a car, সে একটা গাড়ি নিয়েছিল, বিকজ হি ওয়াজ লেট, সে তার দেরি হয়েছিল। তাহলে সে যে গাড়িটা নিয়েছিল, গাড়ি নেওয়ার কারণ হলো তার লেট। তাহলে বিকজ হি ওয়াজ লেট, এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, অ্যাডভার্ব অফ রিজন হিসেবে এখানে কাজ করেছে। এরপরে আমরা যদি স্টেপ 7 এ যাই, তাহলে নাউন ফ্রেজ অর নাউন এজ এ পোস্ট মডিফায়ার। অনেক সময় আমরা দেখি একটা নাউনের পরে আরো নাউন বা গ্রুপ নাউন বা ফ্রেজাল নাউন বসে, তো অতিরিক্ত তথ্য দেয় সেই নাউনটিকে, তখন আমরা কিন্তু নাউন এজ এ পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করি। যেমন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি রবীন্দ্রনাথ, দ্য ওয়ার্ল্ড পোয়েট ইজ মাই ফেভারিট পারসন। তাহলে রবীন্দ্রনাথ, এখানে আমরা কি দেখতেছি, দ্য ওয়ার্ল্ড পোয়েট। তাহলে রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা আরো বেশি তথ্য দিচ্ছি, সেই বেশি তথ্যটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড পোয়েট। তাহলে রবীন্দ্রনাথের যে ওয়ার্ল্ড পোয়েট সম্পর্কে এখানে আমরা বললাম, তাহলে এই ওয়ার্ল্ড পোয়েট হচ্ছে এটা একটা নাউন ফ্রেজাল শব্দ। তাহলে অনেক সময় নাউন ফ্রেজাল শব্দটাকেও পূর্বের নাউনকে মডিফাই করতে পারে। এরপরে আমরা 8 নাম্বার স্টেপটা দেখব, যে ইনফিনিটিভ অ্যাজ এ পোস্ট মডিফায়ার। ইনফিনিটিভ আমরা জানি 2 প্লাস ভার্বের বি1 কি ইনফিনিটিভ বলে। অনেক সময় ইনফিনিটিভ দুই প্রকার, একটা ফুল ইনফিনিটিভ আর একটা বিয়ার ইনফিনিটিভ। তো এখানে আমরা ফুল ইনফিনিটিভটাকে খেয়াল করব। আই রিকোয়েস্টেড রহিম টু ডু ইট। তাহলে আমি রহিমকে বলেছিলাম, তাহলে রহিম এখানে একটা নাউন, তাহলে রহিম যেহেতু নাউন, এই রহিমকে দিয়ে আমি কি করেছি, টু ডু ইট। তাহলে এই কাজটা করার জন্য টু ডু এখানে আমি ইনফিনিটিভ হিসেবে কাজ করেছি। তাহলে ইনফিনিটিভ যখন কাজ করলো নাউনকে মডিফাই করে, তাহলে আমরা এখানে বলতে পারি যে ইনফিনিটিভ অ্যাজ এ পোস্ট মডিফায়ার। একটা লাস্টে যেটা আমরা আলোচনা করব পোস্ট মডিফায়ারের এবং সবচেয়ে বেশি মানে কমন পড়ে এবং বেশি দেখা যায়, সেটা হলো অ্যাপোজিশন অর অ্যাপোজিটিভ অ্যাজ এ পোস্ট মডিফায়ার। তাহলে অ্যাপোজিশন, কেস অফ অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে।
আমরা যখন একটা সাবজেক্টের আরো অতিরিক্ত কথা বলি যেটা সাবজেক্টের সাথে রিলেটেড বা সাবজেক্টের সাথে সম্পর্কযুক্ত, তখন সেই শব্দগুলো কিন্তু আমরা অ্যাপোজিটিভ হিসেবে কাজ করে। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাইতে পারি, মিস্টার রহমান, তাহলে এই মিস্টার রহমান প্রিন্সিপাল অফ এক্স কলেজ ইজ অ্যান অনেস্ট পারসন। তাহলে মিস্টার রহমান যে ব্যক্তি, সেই কিন্তু প্রিন্সিপাল অফ এক্স কলেজ। তাহলে এক্স কলেজের প্রিন্সিপাল আর মিস্টার রহমান কিন্তু একই পারসন। তাহলে এই মিস্টার রহমান সম্পর্কে যে আমি অতিরিক্ত তথ্য দিলাম এবং ওই মিস্টার রহমানের সাথে যেহেতু সম্পর্ক, তাহলে আমরা এখানে এটা অ্যাপোজিটিভ হিসেবে কাজ করেছে। কি হিসেবে? কি পোস্ট মডিফায়ার। তাহলে পোস্ট অ্যাপোজিশন আর অ্যাপোজিটিভ অ্যাজ এ পোস্ট মডিফায়ার। তো এখানে আমরা 9টি ফাংশন দেখলাম যে পোস্ট মডিফায়ারের। আসলে পোস্ট মডিফায়ার কিন্তু আমাদের বুঝতে হবে যে কোন মডিফাইটা করতেছে। এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। তার মানে ড্যাংলিং মডিফায়ারটা আসলে কি সেটা আমাদের বুঝতে হবে এবং এর ব্যবহারটা আমি অতি সহজে বুঝাই দিচ্ছি যাতে পরীক্ষায় আসলে তোমরা অতি সহজে এই জিনিসটা ধরতে পারো। তো লার্নার্স, আমি এখন যে মডিফায়ারটা নিব সর্বশেষে সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। তাহলে আমরা ড্যাংলিং মডিফায়ারটা আসলেই একটা কেমন যেন নাম শুরুতেই মনে হচ্ছে, তাই না? তো ড্যাংলিং মডিফায়ারটা আসলে কি? তাহলে ড্যাংলিং মডিফায়ার হচ্ছে এমন এক গুচ্ছ শব্দ, তাহলে এমন এক গুচ্ছ শব্দ যা কি করে, যা অন্য কোনো শব্দকে অস্পষ্টভাবে মডিফাই করে। তার মানে সে এমন এক গুচ্ছ শব্দ সেন্টেন্সের পরে বা শুরুতে যেখানেই বসুক, তো সেখানে যখন সে বসবে, বসে তার পরের যে শব্দটা, তার পরের শব্দটাকে সে অস্পষ্টভাবে মডিফাই করবে। এরূপ বোঝালে আমরা এই সকল শব্দকে ড্যাংলিং মডিফায়ার হিসেবে আমরা ধরে থাকি। তাহলে আমাদের একটু মনে রাখতে হবে কনসেপ্টটা, যে মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার হচ্ছে সেই শব্দ যে তার পরের শব্দটাকে কিন্তু অস্পষ্টভাবে আমাকে মডিফাই করতে হবে। তাহলে এখানে আমি উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝাতে চাচ্ছি যে হ্যাভিং ফিনিশড দ্য স্টাডি, তাহলে পড়াশোনা শেষ করে, হ্যাভিং ফিনিশড দ্য স্টাডি, শাহানা টার্নড অন এফএম রেডিও। তাহলে শাহানা কি করেছিল? এফএম রেডিও চালিয়েছিল। তাহলে এখানে এই পড়াশোনার যে কাজটা, তাহলে এই যে পড়াশোনার যে হ্যাভিং ফিনিশড দ্য স্টাডি, এটা সে কে ফিনিশড করেছে হলো শাহানা। তাহলে শাহানার সাথে এখানে একটা অস্পষ্ট সম্পর্ক রয়েছে এবং এটি সেন্টেন্সের শুরুতে আছে। তাহলে এই শব্দটা, এই টোটাল শব্দটা এখানে কি হিসেবে কাজ করেছে? আমরা এখানে এটাকে বললাম ড্যাংলিং মডিফায়ার হিসেবে কাজ করেছে। যখন আমরা দেখব যে পরের নাউনটাকে যে মডিফায়ারটা অস্পষ্টভাবে কি করবে, মডিফাই করবে, সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। তাহলে এই যে হ্যাভিং ফিনিশড দ্য স্টাডি সাথে শাহানার একটা কি আছে, সম্পর্ক আছে, অস্পষ্ট সম্পর্ক আছে। তারপর আফটার রিচিং দ্য সিটিজ, আমার শহরে পৌঁছানোর পরে, দ্য সিটিজেন্স আর ফাউন্ড গ্লুমি, তাদেরকে গ্লুমি দেখাচ্ছিল। তাহলে এই যে আফটার রিচিং দ্য সিটি, তাহলে এই যে আমি আফটার রিচিং দ্য সিটি ব্যবহার করেছি, এই যে শব্দটা, এই শব্দটা কিন্তু কার সাথে একটি সম্পর্ক আছে? দা সিটিজেন্স। তাহলে এই সিটিজেন্স এর সাথে আফটার রিচিং দ্য সিটি এখানে অস্পষ্টভাবে একটা সম্পর্ক আছে। তাহলে দেখা যায় যে শব্দগুলো বা ফ্রেজগুলো বা শব্দগুচ্ছগুলো সেন্টেন্সের পূর্বে বসে এবং পরের যে সেন্টেন্সটার সাবজেক্টটা, সেই সাবজেক্টটাকে অস্পষ্টভাবে কি করে, মডিফাই করে, সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। তাহলে এখানে আফটার রিচিং দ্য সিটি, দ্য সিটিজেন্স, তাহলে এই সিটিজেন্সরাই যখন তারা সিটিতে পৌঁছালো, সিটিজেনদের তারা কি গ্লুমি, বিমর্ষ তারা দেখতে পেয়েছিল। তাহলে এইখানে আমরা দেখতেছি দ্য সিটিজেনের সাথে আফটার রিচিং দ্য সিটির একটা অস্পষ্ট সম্পর্ক রয়েছে। তাহলে যখন এরকম অস্পষ্ট সম্পর্ক থাকবে এবং সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে আবার সেন্টেন্সের শেষেও থাকতে পারে, তো ম্যাক্সিমামই আমরা দেখি সেন্টেন্সের শুরুতে থাকে এবং অস্পষ্টভাবে মডিফাই করে, এই সকল মডিফায়ারকে আমরা ড্যাংলিং মডিফায়ার বলি। তাহলে আমি
এর পরবর্তী যে ক্লাসটা নিব সেটা বিভিন্ন বোর্ডের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি সলিউশনের উপর একটা ক্লাস নিব, যাতে কিভাবে আসে পরীক্ষা এবং কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা প্রি মডিফায়ার, এটা পোস্ট মডিফায়ার, এটা ড্যাংলিং মডিফায়ার। এখানে কিন্তু আমাদের কোয়েশ্চেনগুলোতে একটু করে ক্লু দেওয়া থাকে, সেই ক্লু অনুসারে কিন্তু আমাদের বুঝতে হয় যে আমি প্রি মডিফাই করব না পোস্ট মডিফাই করব। তাহলে আজকের ক্লাসটাকে আর আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যেহেতু আমাদের টপিকসটা একটু ছোট। তো নেক্সট টপিকস নতুন কোনো কিছু নিয়ে ইনশাআল্লাহ আমি আসব। ততক্ষণে তোমরা স্বাস্থ্যের যত্ন নিবে এবং ভালো থাকবে এবং আমার জন্য অনেক দোয়া করবে, যাতে আমি তোমাদের বিভিন্ন টপিকসের উপরে ক্লাস নিয়ে আবার নতুন করে আসতে পারি। তো আবারও শেষ করার পূর্বে আমি বলতে চাই, অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবে এবং তোমরা শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদের কাছে বা তোমাদের কলিগদের কাছে পাঠিয়ে দিবে, যাতে তারাও দেখে উপকৃত হয়। তো এবং কমেন্টের মাধ্যমে জানাবে আসলে কোথায় তোমরা বুঝতে পারো নাই। তাহলে আজকে আবার নতুন কোনো টপিকস নিয়ে ইনশাআল্লাহ আমি হাজির হব। ততক্ষণে তোমরা কিন্তু ভালোই থাকবে। আল্লাহ হাফেজ।